হাই, সবাই ভালো নিশ্চয়ই। তো দেখো, আজকে আমরা পড়ব নোবেল গ্যাস। তো নোবেল বা নিষ্ক্রিয় গ্যাস। তো দেখো, সবাই কী ভাবে যে এই চ্যাপ্টার যেই মাত্র আসে গ্রুপ 18, চ্যাপ্টার ছোট, খুব কম কোশ্চেন আসে এইচএসে বা নিটে, সুতরাং এটা বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দিলেও হবে। কিন্তু দেখো, যে কোনো চ্যাপ্টার সেখান থেকে কোশ্চেন আসবে কি আসবে না সেটা কিন্তু আমরা আগে থেকে ডিসাইড করতে পারি না, সুতরাং কোনো কিছুকেই কিন্তু বাদ দিলে হবে না। তো এই চ্যাপ্টারটাও ভীষণ সোজা, পড়ো আমার সঙ্গে, দেখো সব কিছু একদম জলের মতো সহজ হয়ে যাবে। তো চলো শুরু করি আমরা আজকে নোবেল গ্যাস। ফার্স্ট কথা, এগুলোকে আমরা নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস কেন বলি? কারণ এরা রাসায়নিকভাবে একদম নিষ্ক্রিয়। কেন রাসায়নিকভাবে একদম নিষ্ক্রিয়? কারণ এদের বাইরের কক্ষের যে ইলেকট্রন বিন্যাস সেটা সবসময় পরিপূর্ণ থাকে, অর্থাৎ কক্ষকগুলো একদম ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে। হিলিয়ামের বেলায় শুধু NH2, আর বাকি সবার ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হবে NH2 আর Np6। তো কি কি আমাদের নিষ্ক্রিয় গ্যাস আছে সবাই আমরা জানি, হিলিয়াম, নিয়ন, নিওনা আর ক্রিজেরান। তো এর মধ্যে রেডন হলো তেজস্ক্রিয়, আর বাদবাকিগুলো কিন্তু কেউ তেজস্ক্রিয় নয়। তো এদের ইলেকট্রন বিন্যাস কি বললাম? হিলিয়ামের ক্ষেত্রে শুধু হবে NH2, আর বাদবাকি সবার ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস, সাধারণ ইলেকট্রন বিন্যাস NH2 Np6। তো এদের নোবেল মেটাল কেন বলা হয়, নোবেল গ্যাস কেন বলা হয়, নোবেল মেটাল বলছি। তো নোবেল মেটাল কী কী আছে? আমাদের সোনা, প্লাটিনাম। তো এরা হচ্ছে নোবেল মেটাল। তো ওরা কিন্তু রাসায়নিকভাবে খুব নিষ্ক্রিয়। তো ওরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় বলে, আর এই গ্যাসগুলোও রাসায়নিকভাবে নিষ্ক্রিয় বলে, নিষ্ক্রিয় গ্যাসগুলোকে আমরা নোবেল গ্যাসও বলে থাকি। ঠিক আছে? তো ফার্স্ট আগে আমরা জানবো যে এদেরকে আমরা কিভাবে সেপারেশন করি। তো মূলত এদের সেপারেশন করা হয় বায়ু থেকে। বায়ুতে প্রচুর পরিমাণে হিলিয়াম থাকে। ইনফ্যাক্ট বিশ্বব্রহ্মাণ্ডে সব থেকে প্রাচুর্য কোন মৌলের বলতে পারবে? সব থেকে বেশি প্রাচুর্য যে মৌলের, সেই মৌলটার নাম হচ্ছে হাইড্রোজেন, নট হিলিয়াম। নেক্সট আফটার হাইড্রোজেন সব থেকে বেশি বিশ্বব্রহ্মাণ্ডে বলছি, কিন্তু বিশ্বব্রহ্মাণ্ডে যে গ্যাসটা পাওয়া যায় তার নাম হচ্ছে হিলিয়াম। তো সেকেন্ড বেস্ট। আর বায়ুমণ্ডলে সব থেকে বেশি যে মৌলটা থাকে সেটা হচ্ছে আর্গন। তো বায়ুমণ্ডলের প্রাচুর্যের দিক থেকে সব থেকে বেশি হবে আর্গন, আর বিশ্বব্রহ্মাণ্ডের দ্বিতীয় হচ্ছে হিলিয়াম। তো যেহেতু বায়ুমণ্ডলেও নিষ্ক্রিয় গ্যাসগুলো থাকে, তো সেখান থেকে কিন্তু আমার নিষ্ক্রিয় গ্যাসগুলোকে সেপারেশন করা হয়। তো নিষ্ক্রিয় গ্যাসগুলোকে সেপারেশন করা হয় চারকোলের ওপর দিয়ে পাঠিয়ে। চারকোল চেনো? মানে নারকোলের ছোবড়া, নিশ্চয়ই সবাই চেনো। তো নারকোলের ছোবড়াকে পোড়ালে যেটা উৎপন্ন হবে সেটাকে বলা হয় কোকোনাট চারকোল। তো ওই চারকোলটা কিন্তু এই গ্যাসগুলোকে অধিশোষণ করে। দেখো, অধিশোষণ কিসের জন্য হয়? আবার অধিশোষণ পড়াতে শুরু করে দিলাম। অধিশোষণ কিসের জন্য হয়? আন্তঃআণবিক আকর্ষণ বল বা ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বলের জন্য। তো ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বলের দ্বারা কি হয়? গ্যাসগুলো চারকোলের উপর অধিশোষিত হয়। তো দেখতে পাচ্ছ, এটা তো তেজস্ক্রিয়, এটা বাদ দাও, বাদ বাকি যে মৌলগুলো আমার রয়েছে। এবার ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল কার বেশি হবে? কি বলেছি অনেক দিন থেকে আমি বলছি, যারা অনেক দিন থেকে আমার ক্লাস করছো, প্রায় প্রতিটা ক্লাসে আমি বলি, সাইজ যত বড় হয় তত কি হয়, তাদের ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বলের মান তত বৃদ্ধি পায়। তাহলে সব থেকে বেশি কার? জেনন। তো জেননকে ওই জন্য সব থেকে বেশি অধিশোষিত হবে চারকোলে। তো চারকোলের ওপর দিয়ে যদি আমরা এই গ্যাসগুলোকে পাঠাই, তাহলে অধিশোষণের মাত্রা এক একজনের এক এক রকম হবে। সেই হিসাবে এদের সবাইকে আমরা কিন্তু বায়ুমণ্ডল থেকে পৃথক করতে পারি, শুধুমাত্র হিলিয়াম ছাড়া। তো হিলিয়ামের প্রস্তুত আমরা কি করে করি? হিলিয়ামের প্রস্তুত করা হয় সেই প্রাকৃতিক গ্যাস থেকেই। তো প্রাকৃতিক গ্যাসকে খুব কম টেম্পারেচার 73K উষ্ণতায় আর এই নিয়ার অ্যাবাউট 100 ATM চাপ যদি দেওয়া হয়, তাহলে প্রাকৃতিক গ্যাসের মধ্যে অন্যান্য যে সমস্ত গ্যাসগুলো আছে সবাই লিকুইফাইড হয়ে যায়, সবাই তরলে পরিণত হয়ে যায়, শুধু হিলিয়াম লিকুইড হয় না। সুতরাং এখান থেকে আমরা হিলিয়াম পেয়ে যাই। তো
অরিজিনালি হিলিয়াম যে সমস্ত কাজে ব্যবহার করা হয়, তো সেখানে কিন্তু হিলিয়ামকে এইভাবেই নিষ্কাশন করা হয় প্রাকৃতিক গ্যাস থেকে, ঠিক আছে। আর এই ক্ষেত্রে আমরা প্রায় 99% বিশুদ্ধ হিলিয়াম গ্যাস পাই। তো এগুলো ছিল এদের অকারেন্স, মানে এদের পৃথকীকরণ। এবার আমরা আসব একটুখানি হিস্ট্রিতে, যে আমাদের এই নিষ্ক্রিয় গ্যাসগুলোর যৌগ আমরা আবিষ্কার করলাম। তো কে আবিষ্কার করলো? একজন বিজ্ঞানী আছেন, যিনি হচ্ছেন একজন অধ্যাপক, ব্রিটিশ কলম্বিয়া ইউনিভার্সিটির একজন অধ্যাপক ছিলেন। নাম হচ্ছে নীল বার্টলেট। তো এই নীল বার্টলেট কি করছিলেন দেখো, PTF6 একটা তীব্রতম জারক পদার্থ। আমি আবার বলছি, যে সমস্ত যৌগগুলোর সাথে অক্সিজেন থাকে, বেশি করে অক্সিজেন থাকে, তারা জারক। আর যাদের সাথে বেশি করে হাইড্রোজেন থাকে তারা সাধারণত হয় বিজারক। মানে যারা সহজে হাইড্রোজেন দান করতে পারে তারা বিজারক, আর যারা অক্সিজেন দান করতে পারে তারা জারক। অক্সিজেন এবং যে কোনো তড়িৎ ঋণাত্মক মৌল যারা দান করতে পারে তারাই কিন্তু জারক হয়। তো দেখো, এর সাথে অক্সিজেনের পরিবর্তে আছে ফ্লুরিন, আরও তড়িৎ ঋণাত্মক মৌল, তাহলে এই যৌগটাও একটা তীব্র জারক। তো উনি কি করছিলেন, এই PTF6 কি করছে, অক্সিজেনকে O2 প্লাসে জারিত করে। অক্সিজেন কিন্তু আণবিক অবস্থায়, অক্সিজেনকে O2 প্লাসে জারিত করে তিনি একটা PTF দিয়ে এটাকে O2 প্লাসে জারিত করে একটা যৌগ তৈরি করলেন, যেটার সংকেত PTF6 মাইনাস। এটা হচ্ছে একটা লাল বর্ণের কঠিন, কেমন একটা লাল বর্ণের একটা কঠিন যৌগ। তো দেখো, উনি যখন এই যৌগটা তৈরি করলেন তখন উনি দেখলেন যে আণবিক অক্সিজেনের আয়োনাইজেশন এনার্জি, এখানে কি করা হয়েছে, অক্সিজেন থেকে একটা ইলেকট্রন বার করে দেওয়া হয়েছে, মানে আয়নন ঘনত্ব। তো আয়োনাইজেশন এনার্জি হচ্ছে এই 1175 কিলো জুল পার মোল। সরি, পার দিয়েছে, আবার ইনভার্স কেন দিলাম। তো 1175 কিলো জুল। তখন উনি দেখলেন যে জেননের আয়োনাইজেশন এনথালপির মান কিন্তু 1170। তাহলে এবার একটুখানি তোমরা ভাবো, আণবিক অক্সিজেনের থেকে যদি PTF6 ইলেকট্রন বার করতে পারে, তাহলে জেননের আয়োনাইজেশন এনার্জি হচ্ছে 1170। অক্সিজেন কত ছিল? 1175। তাহলে জেননের হচ্ছে 1170। তাহলে জেনন থেকে ও ইলেকট্রন বের করতে পারবে। সেই জন্য উনি কী করলেন, জেননের সাথে PTF6-এর বিক্রিয়া ঘটালেন। বিক্রিয়া ঘটিয়ে আবার একটা যৌগ তৈরি করলেন, সেই যৌগটার কালারও হচ্ছে লাল। তো সেই যৌগটার সংকেত কি হলো, জেননকে কার সাথে বিক্রিয়া করানো হলো? PTF6। তো একটা যৌগ উৎপন্ন হলো যার সংকেত একদম এটার মতো। এটা কি ছিল? O2 প্লাস। তাহলে এখানে কি হবে? Xc প্লাস আর PTF6 মাইনাস। তো এই যৌগটার বর্ণ কিন্তু লাল। এই হচ্ছে ফার্স্ট যৌগ যেটা তৈরি করা হয়, জেনন ঘটিত ফার্স্ট যৌগ এটা। তো পরবর্তীকালে জেননের সঙ্গে আরও বিক্রিয়া ঘটিয়ে অন্যান্য যৌগের অক্সিজেন এবং ফ্লোরিন, তোমরা বুঝতেই পারছো জেনন যেহেতু খুব ইনার্ট গ্যাস, সেহেতু এর থেকে ইলেকট্রন কে বের করতে পারবে না? যাদের জারণ ধর্ম খুব বেশি। তো জারণ ধর্ম যেমন PTF6-এর বেশি, তেমনি ফ্লোরিনেরও বেশি, তেমনি অক্সিজেনেরও বেশি। সেই জন্য জেননের যে সমস্ত যৌগ আমরা দেখতে পাই তাদের সবার মধ্যেই হয় ফ্লোরিন থাকবে, না হলে অক্সিজেন থাকবে। চলো এবার আমরা দেখি জেননের কোন কোন যৌগ আছে আর সেগুলোকে আমরা কিভাবে প্রস্তুত করব। তো জেননের মূলত জেনন ফ্লুরাইডগুলো আমরা আগে প্রস্তুত করব। তো ফার্স্ট আমরা প্রস্তুত করব XeF2। তো XeF2 যখন অবশ্যই জেননের সাথে ফ্লুরিনের বিক্রিয়া ঘটিয়েই XeF2 নিশ্চয়ই আমরা তৈরি করব। তাহলে XeF4 সেই একই ফ্লুরিনের সাথেই বিক্রিয়া করাবো XeF4। আর Xe যদি F6 হয় একই ফ্লুরিনের সঙ্গে বিক্রিয়া ঘটাবো
তবুও আমার উৎপন্ন হবে XeF6। এবার কিন্তু আমাকে ভাবতে হবে যে প্রতিটা ক্ষেত্রে কিন্তু কন্ডিশনটা কিন্তু একটুখানি আলাদা হবে। দেখো প্রথমটার ক্ষেত্রে যাই, প্রথম হবে 873K, তারপরেরটার টেম্পারেচার 673K, তারপরে 573K, আর চাপ এটার 1 ATM, এটার 7 ATM, এটার 70 ATM। তো এটা কিন্তু একটু মনে রাখতে হবে। এবার হচ্ছে পার্সেন্টেজ, জেনন আর ফ্লুরিনের পার্সেন্টেজ কত নেব। দেখো Xe আর F2 আগে F4 এর বেলায় বলি, এখানে জেনন আর ফ্লুরিনের পার্সেন্টেজ নেওয়া হয় 1:5, মানে 1 ভাগ জেননের সাথে 5 ভাগ ফ্লুরিন। নেক্সট 1:20। দেখো আমার যত বেশি ফ্লুরিন লাগবে তত বেশি আমার ফ্লুরিনের পার্সেন্টেজ বাড়াতে হচ্ছে। এখানে নিয়েছি 20 ভাগ ফ্লুরিন, সেই জন্য হয়েছে XeF6, আর এখানে নিয়েছি 5 ভাগ ফ্লুরিন, সেই জন্য হয়েছে XeF4। তাহলে যত আমার বেশি ফ্লুরিন লাগাতে হবে তত কি করতে হবে, ফ্লুরিনের যে পার্সেন্টেজটা থাকবে সেটাকে আরও বাড়াতে হবে। আর এখানে যদি আমি Xe আর F2 নিই তাহলেই উৎপন্ন হয়ে যাবে XeF2। কিন্তু একটু খেয়াল রাখবো এক্ষেত্রে শুধুমাত্র আমি অতিরিক্ত নেব জেনন, কেন, যাতে পরবর্তী XeF4 বা XeF6 না হয়ে যেতে পারে, সেই জন্য জেনন এখানে আমরা রাখবো অতিরিক্ত। তাহলে এই গেল আমার XeF2, XeF4 আর XeF6 এর প্রস্তুতি। XeF6 আমরা আরেকটাভাবে প্রস্তুত করতে পারি। XeF4কে যদি O2F2 সঙ্গে বিক্রিয়া ঘটায়, এই যৌগটা আগেও আমরা পেয়েছি গ্রুপ 17-এ, O2F2, অক্সিজেন ডাইঅক্সিজেন ডাইফ্লুরাইড। তো দেখো এই যৌগটা সহজেই বিয়োজিত হয়ে কি ছেড়ে দেয়, অক্সিজেন গ্যাস উৎপন্ন করে দেয়। তাহলে কি উৎপন্ন হবে, এর থেকে ফ্লুরিন দুটো বেরিয়ে গেল, সেই ফ্লুরিন দুটো এর সাথে যোগ করে দাও, কি উৎপন্ন হয়ে যাবে, XeF6 প্লাস O2। যেহেতু এটা সহজে অক্সিজেন ছেড়ে দেয় সেই জন্য এই অক্সিজেন ছেড়ে দেবে আর ফ্লুরিন দুটো এর সঙ্গে যুক্ত হয়ে যাবে। এবার আমরা দেখব এই যে আমার যে যৌগগুলো হলো, এই যৌগগুলোর রাসায়নিক ধর্ম, মানে এরা কার সঙ্গে কেমন বিক্রিয়া করে। তো জেনন ফ্লুরাইড পড়ছি আমরা, তো জেনন ফ্লুরাইডের রিয়াকশান এবার আমরা দেখব। তো জেনন ফ্লুরাইড দেখো XeF2, XeF4 আর XeF6 এরা দুটো টাইপের বিক্রিয়া করে। কখনো এরা ফ্লুরাইড অ্যাকসেপ্টার, কখনো এরা ফ্লুরাইড ডোনার। তো কখন এরা ফ্লুরাইড অ্যাকসেপ্টার আর কখন এরা ফ্লুরাইড ডোনার সেটা একটু জেনে রাখতে হবে। গ্রুপ 15 আমরা পড়েছি, গ্রুপ 15-এর মৌলকে ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, এদের সঙ্গে যখন এরা বিক্রিয়া করবে তখন দেখো কি হবে। মনে করো PF5, তখন এ কি করবে, একটা ইলেকট্রন দান করে দেবে, একটা ফ্লুরাইড দান করে দেবে। একটা ফ্লুরাইড যদি দান করে দেয় তাহলে এখানে কি পড়ে থাকবে, XeF। তাহলে XeF কি হবে বলো তো, F মাইনাস হিসাবে গেল, তাহলে এটা হবে XeF প্লাস, আর এখানে উৎপন্ন হবে PF6 মাইনাস। ওই গ্রুপের আরেকটা মৌল নিলাম অ্যান্টিমনি, তাহলে যেহেতু একই গ্রুপের মৌল ফসফরাস অ্যান্টিমনি, তাহলে এক্ষেত্রেও একদম সেম বিক্রিয়া হবে। কি করব, এখান থেকে একটা ফ্লুরিন এর কাছে দিয়ে দেবো। তো ফ্লুরিন যদি বেরিয়ে যায় তাহলে কি উৎপন্ন হবে, XeF3 প্লাস আর SbF6 মাইনাস। এবার XeF6 এর সঙ্গে আমার ক্ষার ধাতুগুলোর যে সমস্ত ফ্লুরাইড, দেখো ক্ষার ধাতুগুলো কি হয় সহজেই, যেমন পটাশিয়াম ফ্লুরাইড, সোডিয়াম ফ্লুরাইড, পটাশিয়াম ফ্লুরাইড, রুবিডিয়াম, সিজিয়াম। তো এরা কি করে সহজেই আমার ফ্লুরাইড দান করতে পারে। তো এ যত সহজে ফ্লুরাইড দান করতে পারে তার থেকে ক্ষার ধাতুগুলোর ফ্লুরাইড দান করার প্রবণতা অনেক বেশি। লিখলাম MF। M মানে কি, M =
সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম আর সিজিয়াম। তো দেখো তাহলে কি বিক্রিয়া হবে, কি বললাম, এরা এবার ফ্লুরিনটা কে দান করবে, এ দান করবে, কার কাছে চলে আসবে, এর কাছে। তাহলে কি উৎপন্ন হবে, এম প্লাস, যেটা প্লাস সেটাকে আমরা আগে লিখি, তো এম প্লাস আর এক্সি F7 মাইনাস। তো দেখো বিক্রিয়ার মধ্যে কোনো জটিলতা নেই, তিনটে টাইপের বিক্রিয়া বললাম, XeF2, XeF4 আর XeF6 এর এক সময় ওরা ফ্লুরাইড দান করবে, এক সময় ওরা ফ্লুরাইড গ্রহণ করবে। তো কখন দান করবে ফ্লুরাইড, যখন কারোর কাছে ফ্লুরাইড বেশি আছে, যেমন গ্রুপ 15 মৌল ফসফরাস, অ্যান্টিমনি, এদের সঙ্গে যখন বিক্রিয়া করবে তখন কি করবে, ওরা ফ্লুরাইড দান করবে। তো XeF2 কি করলো, ফ্লুরাইড একটা দান করে দিল, দান করে কি হবে XeF প্লাস আর ওটা হয়ে যাবে PF6 মাইনাস। নেক্সট কি করলাম আমরা, অ্যান্টিমনির সঙ্গে XeF4 থেকে একটা ফ্লুরাইড বের করে দাও, XeF3 প্লাস আর SbF6 মাইনাস। নেক্সট ক্ষার ধাতুগুলোর ফ্লুরাইডের সঙ্গে, ক্ষার ধাতুগুলোর ফ্লুরাইড দান করার প্রবণতা এদের থেকে বেশি, সেই জন্য ক্ষার ধাতুগুলো কি করবে, ফ্লুরাইড আয়নটা দান করে দেবে। তো ক্ষার ধাতু যদি ফ্লুরাইড আয়ন যদি NF দান করে দেয় তাহলে Na প্লাস, আর বাদ বাকি আমার XeF7 মাইনাস, এটা তৈরি হবে। এবার চলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং সব থেকে যেখান থেকে বেশি কোশ্চেন আসে সেই জায়গা, এদের আদ্র বিশ্লেষণ। তো এদের আদ্র বিশ্লেষণে আমরা কি কি যৌগ পাবো একটুখানি ভালো করে দেখো। ফার্স্ট আমরা করব XeF2 সঙ্গে জলের বিক্রিয়া। এর আগে আমি বহুবার বলেছি যে জলের হাইড্রোলিসিস যখন আমরা করি তখন কিন্তু জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না। সঙ্গে একটা কথা বলেছিলাম যে সাধারণত, তো এই সেই অসাধারণত, যেখানে জলের সাথে বিক্রিয়ায় এই দুটোর বেলায় জারণ সংখ্যার পরিবর্তন হবে, কিন্তু XeF6 এর বেলায় জারণ সংখ্যার কোনো পরিবর্তন হবে না। তো এই দুটোর জন্যই আমি তখন বলেছিলাম সাধারণত। আর তোমাদের সিলেবাসে যে সমস্ত বিক্রিয়া আছে সমস্ত জায়গায় দেখবে হাইড্রোলিসিস যেগুলো হচ্ছে, ইনঅর্গানিকে বিশেষ করে হাইড্রোলিসিস যেগুলো হচ্ছে সেখানে কিন্তু জারণ সংখ্যার কোনো পরিবর্তন হবে না, কিন্তু এই একটা মানে এই দুটো কেসের বেলায় শুধু জারণ সংখ্যার পরিবর্তন হবে। তো এখানে কি কি উৎপন্ন হবে দেখো, Xe কি করবে, ফ্লুরাইড ছেড়ে দিল, তো কি হলো Xe প্লাস, তাহলে ফ্লুরাইডটা কোন ক্যাটায়নের সাথে যুক্ত হবে, হাইড্রোজেনের সঙ্গে, HF। আর কি উৎপন্ন হবে এখান থেকে, অক্সিজেন। তো দেখো এখানে জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে কি না, Xe কত ছিল +2-তে, Xe চলে গেছে 0-তে, অক্সিজেন ছিল -2-তে, অক্সিজেন চলে গেছে 0-তে। তাহলে অক্সিজেন এখানে কি করেছে, XeF2-কে জারিত করেছে। তো XeF4-এ আমরা পরে আসবো, আগে আসবো F6-এ। তো এর সঙ্গে কি হয়, জলের বিক্রিয়াটা দেখো ভীষণ মজাদার, একটুখানি কনসেন্ট্রেট করো তাহলে একদম ইজি হয়ে যাবে। কি হবে, এখান থেকে কি করব, একটা অক্সিজেন এখানে অ্যাড করব, অক্সিজেন যোজ্যতা কত 2, তাহলে একটা অক্সিজেনের জন্য কতগুলো ফ্লুরিন এখান থেকে বাদ দিতে হবে, কারণ ফ্লুরিনের যোজ্যতা 1, তাহলে কটা ফ্লুরিন বাদ দিতে হবে, ঠিক 2। তাহলে কি করব, এখানে উৎপন্ন করব Xe, একটা অক্সিজেন দিলাম, তাহলে কটা ফ্লুরিন থাকবে, 4টে, OF4 প্লাস কি হবে, সেই দুটো ফ্লুরিন দুটো হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করবে HF। এগুলো হচ্ছে আংশিক আদ্র বিশ্লেষণ, আংশিক আদ্র বিশ্লেষণ। এরপরে কি হবে, XeOF4 আবার জলের সাথে বিক্রিয়া করাও, জলের সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে, আবার দুটো ফ্লুরিন একটা অক্সিজেন, তাহলে কি উৎপন্ন হলো, XeO2F2 প্লাস HF। নেক্সট আবার বিক্রিয়া করাও, XeO2F2 প্লাস H2O, কি উৎপন্ন হবে, আবার দুটো ফ্লুরিন একটা অক্সিজেন দিয়ে উৎপন্ন হবে XeO3 প্লাস HF। তো সব বিক্রিয়াগুলো যদি তুমি যোগ করে দাও তাহলে XeO2F2 OF4 কেটে যাবে, কি পড়ে থাকবে, XeO3 আর HF। তো
তাহলে আমার কি উৎপন্ন হবে, XeF6 থেকে আলটিমেটলি কি উৎপন্ন হবে, XeO3 আর HF। তাহলে দুটো বিক্রিয়া কি হলো, XeF2 বেলায় কি করলাম আমরা, কি উৎপন্ন করলাম, জেনন, HF আর অক্সিজেন। এখানে একটা এক্সট্রা যৌগ উৎপন্ন হলো XeO3 আর HF, এখানে আবার অক্সিজেন উৎপন্ন হয়নি। এবার মিডিলেরটাই কি করব, এই দুটো বিক্রিয়াতে যত যৌগ উৎপন্ন হয়েছে সবগুলো XeF4 এর বেলায় উৎপন্ন হবে। তাহলে কি কি লিখব, Xe লিখব প্লাস HF লিখব প্লাস XeO3 লিখব প্লাস O2 লিখব, সব যত আছে সমস্ত প্রোডাক্ট ওর বেলায় লিখে দেবো। ওকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বেশ, এবার আমরা নেক্সট টপিকে যাব। চলো এবার নেক্সট টপিক, একটা ভীষণ একটা কোশ্চেন, যে XeOF4 কে কাঁচের পাত্রে রাখা যায় না কেন? XeOF4 কে আমরা কাঁচের পাত্রে রাখতে পারি না কেন? কারণ নিশ্চয়ই ও কাঁচের সাথে বিক্রিয়া করে। তো কাঁচের একটা প্রধান উপাদান হচ্ছে সিলিকা, SiO2। তো SiO2 সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়াটা একদম আগের যে বিক্রিয়া বললাম একদম সেম। কি করব, দুটো ফ্লুরিনকে একটা অক্সিজেন দিয়ে প্রতিস্থাপন করে দেব। তাহলে কি উৎপন্ন হবে, XeO2F2। ক্লিয়ার? কি ছিল, চারটে ফ্লুরিন ছিল, এখানে কটা হলো, দুটো। তাহলে সিলিকার থেকে অক্সিজেন বেরিয়ে গেছে, সিলিকার যোজ্যতা কত, +4। তাহলে এর সাথে ফ্লুরিনগুলো যুক্ত হবে, তো কটা ফ্লুরিন যুক্ত হবে, অবশ্যই চারটে। ঠিক আছে, যেহেতু সিলিকার সাথে বিক্রিয়া করে XeO2F2 উৎপন্ন করে, সেই জন্য কি হয়, আমরা XeOF4 কে কাচের পাত্রে রাখতে পারি না। তো এখানে দেখো আরেকটা বিক্রিয়া দেয় সিলিকার সাথে, সেটা হচ্ছে XeF6 প্লাস সিলিকা। এই দুটো বিক্রিয়াও কিন্তু এইভাবে লিখে রাখবে, সিলিকার বিক্রিয়া এক জায়গায়, তাহলে মনে থাকবে। তাহলে কি হবে, এখানেও একদম সেম করব, একটা অক্সিজেন দিয়ে দুটো ফ্লুরিন প্রতিস্থাপন করব। তাহলে কি উৎপন্ন হবে, XeOF4 প্লাস SiF4। তো এই দুটো বিক্রিয়াই করতে দেয়, যে কোনো একটা বিক্রিয়া দিতে পারে। তো এই ছিল আমাদের গ্রুপ 18-এর রাসায়নিক বিক্রিয়া। তো খুবই সোজা। আর গ্রুপ 18 থেকে সব থেকে বেশি যেটা আসে, যেটা আমরা ভেসপারে করেছি, সেই গঠন। তো চলো এখন একটু আমরা আবার খুব সংক্ষেপে একটুখানি গঠনগুলো করে ফেলি। তো ফার্স্ট আমরা যে গঠনটা করব সেটা হচ্ছে XeO3। XeO3 যদি আমরা ভেসপার দিয়ে গঠন বের করতে যাই, তাহলে ফার্স্ট আমরা কিসের মান বের করি, H এর মান। একবার বলে দিই, H এর মান বের করার সূত্র, হাফ দিলাম জেননের বাইরের কক্ষের ইলেকট্রন 8 প্লাস একযোজী মৌলের সংখ্যা, একযোজী কেউ নেই, তাহলে 8 + 0, তাহলে 8/2 4। এবার দেখো বন্ধন জোড় কটা আছে, জেননের সাথে পরমাণু কটা আছে, সে একযোজী হোক, দ্বিযোজী হোক আর ত্রিযোজী হোক, কটা পরমাণু আছে, 3টে। তাহলে 3টে পরমাণু থাকলে বন্ধন জোড় হবে, বন্ড পেয়ার হবে 3টে, আর লোন পেয়ার হবে, তা 4টের মধ্যে 3টে যদি বন্ড পেয়ার হয়, অবশ্যই একটা লোন পেয়ার। তাহলে 3 1 হলে কেমন যেন হয়, পিরামিডীয়। ও ডবল বন্ড ও, এখানে একটা ডবল বন্ড ও, আর এইখানে হবে একটা লোন পেয়ার। ঠিক আছে, এবার Xe যদি OF4 হতো, কি বললাম, XeOF4 এটার করব আমরা। দেখো XeOF4 হলে কি হবে, H এর মান বের করি, H = হাফ জেননের বাইরের কক্ষের ইলেকট্রন 8, অক্সিজেন দ্বিযোজী ধরবো না, ফ্লোরিন একযোজী, কটা আছে, 4টে, 8 আর 4 12/2 6। হাইব্রিডাইজেশনে একবারে বলে দিই, 4 হলে হাইব্রিডাইজেশন কি হয়, sp3, একটা s 3টে p, আর 6 হলে sp3d2। তো 6কে, এবার 6-এর মধ্যে বন্ড পেয়ার বের করো, বন্ড পেয়ার কটা হবে, জেনন বাদ দিয়ে কটা পরমাণু আছে, একটা অক্সিজেন আর 4টে ফ্লুরিন, তাহলে বন্ড পেয়ার হবে 5টা। আর লোন পেয়ার কটা হবে, 6 থেকে 5 বাদ দিয়ে দাও, একটা, তাহলে 5 1। কেমন হয় XeO4 এর গঠন, এখানে হবে জেনন ডবল বন্ড ও, ডবল বন্ড, সরি সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড আর ডবল বন্ড ও, এখানে হবে 4টে ফ্লুরিন। ওকে, এবার করব XeO4।
XeO4 এর গঠন কেমন হবে? এইচ এর মান বের করো, 1/2 ইন্টু 8 প্লাস 0 ইকুয়াল টু 4 sp3 তাহলে বন্ড পেয়ার কটা হবে? বন্ড পেয়ার কটা হবে? 4টে। তাহলে লোন পেয়ার কটা হবে? অবশ্যই 0। তাহলে 4 0 কি হয়? চতুস্থলকীয়। তাহলে Xe ওপরে একটা অক্সিজেন, এদিকে O এটা হলো XeO4। নেক্সট আমরা একটুখানি নতুন একটা নিয়ম আজকে আবার একটু বলবো এই ভেসপারেরই। দেখো এবারে আমরা করব XeO3F2 এর গঠন। এইচ এর মান আমরা বের করি, H ইকাল টু 1/2 8 যোগ কটা ফ্লুরিন? 2টো। অক্সিজেন তো ধরবো না, 8 আর 2 10কে 2 ভাগ করলে কত হয়? 5। তাহলে 5-এর মধ্যে বন্ড পেয়ার কটা হবে? বন্ড পেয়ার কটা আছে মৌল মোট? 3টে আর 2টো 5টা। তাহলে বন্ড পেয়ার 5টা। তাহলে লোন পেয়ার কটা হবে? 0। তাহলে লোন পেয়ার যেহেতু 0, বন্ড পেয়ার 5, তাহলে কি হবে? ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। তাহলে Xe, এবার কথা হচ্ছে কোথায় কোনটা দেব? অক্সিজেনকে কোথায় দেবো আর ফ্লোরিনকে কোথায় দেব? তো এখানে দেখো একটা নিয়ম আছে। কি নিয়মটা? কি না, যেটা বেশি তৈজনাত্মক তাদেরকে অ্যাক্সিয়াল পজিশনে দিতে হবে। অ্যাক্সিয়াল মানে ওপর নিচের যে পজিশন দুটো, সেগুলোকে বলি আমরা অ্যাক্সিয়াল। তো অ্যাক্সিয়ালে কে থাকবে? সবসময় যে সর্বোচ্চ তৈজনাত্মক মৌল সে থাকবে। তাহলে এখানে হবে F, এখানে হবে F। তাহলে এখানে সব কী হবে? ডবল বন্ড হবে, ডবল বন্ড। তাহলে O। ঠিক আছে। নেক্সট XeOF4 তো হলো, XeO2F2 বলো এটার এইচ এর মান কত হবে? এইচ এর মান হবে 1/2 8 যোগ 2, 10কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 5। যা, এটার তো হাইব্রিডাইজেশন লিখলাম না। 5 হলে কি হয় হাইব্রিডাইজেশন? sp3d। তো 5। তো বন্ড পেয়ার কটা হবে? বন্ড পেয়ার আছে 4টে, 4 আর 1। 4 1 হলে কি হয়? একবার ভালো করে ভাবো। 4 1 হলে কি হয় জানো? C4 হলে হয় C। তো কি করব? এই দেখো এখানে কি আছে? O2F2। তাহলে এখান থেকে একটা অক্সিজেনকে আমরা সরিয়ে দেবো, তার জায়গায় একটা লোন পেয়ার। তাহলে অক্সিজেনটা এখান থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে এখানে কি হবে? এর জায়গায় হবে একটা লোন পেয়ার। তাহলে এটা গঠনকে কি জন্য বলা হয়? C। তো গঠন তোমরা করতে পারবে। লাস্ট একটা করে দিই, সেটা হচ্ছে XeF6 কত হবে? এইচ এর মান H ইকাল টু 1/2 ইন্টু জেনন 8 প্লাস 6 14/2 ইকাল টু 7। হাইব্রিডাইজেশন হবে sp3d3। তো দেখো 6 1 কি হবে? বন্ড পেয়ার কটা বেরোবে? দেখো বন্ড পেয়ার কটা আছে? 6টা। তাহলে লোন পেয়ার হবে, যেহেতু 7 হয়েছে, তাহলে 7 - 6 কটা হবে? লোন পেয়ার হবে একটা। তো এটা কেমন যেন হয়? 6 1 হলে বিকৃত অষ্টতলকীয় বা ডিস্টর্টেড অক্টাহেড্রাল। কেমন হবে? এখানে চতুর্ভুজী হবে, Xe হবে 2 3 4 5 6, আর এখানে হবে একটা লোন পেয়ার। তো এখানে একটা লোন পেয়ার করে দাও, F F F F F F। এবার হয়ে গেল মোটামুটি। এই সমস্ত গঠনগুলো একটু করে রাখবে। তো এই চ্যাপ্টার মোটামুটি শেষ, কিন্তু এখানে ভাইটাল কিছু জিনিস আছে, সেটা হচ্ছে এদের নিষ্ক্রিয় গ্যাসগুলোর ব্যবহার। দেখো হিলিয়াম গ্যাসের ব্যবহার কিন্তু খুব হয়। ডাইভিং নাম শুনেছো তোমরা? স্কাই ডাইভিং নয়, সি ডাইভিং, মানে সমুদ্রের নিচে ডুবুরিরা যখন যায় তখন কি হয়? ওরা
যে পেছনে যে ব্যাগটা থাকে যার মধ্যে আগে কি করা হতো, বায়ু পূর্ণ করে নিয়ে যাওয়া হতো, কিন্তু এখন নিয়ে যাওয়া হয় অক্সিজেন আর হিলিয়াম গ্যাসের মিশ্রণ। তো আগে বায়ু নিলে কি হতো, বায়ুর মধ্যে যে নাইট্রোজেনটা থাকে সেই নাইট্রোজেনটা কি হতো, ডুবুরিদের রক্তে অনেক বেশি ডিজলভ হয়ে যেত, কিন্তু হিলিয়ামের যেহেতু আণবিক ওজন কম সেই জন্য ওর রক্তের মধ্যে দ্রাব্যতা অনেক কম, মানে রক্তে মিশে যায় না। সেই জন্য কি করা হয়, এখন বায়ুর পরিবর্তে নেওয়া হয় হিলিয়াম আর অক্সিজেনের মিশ্রণ, এবং এই মিশ্রণটা কিন্তু শ্বাসকার্য চালানোর কাজেও অ্যাজমা রোগী যারা তাদেরকে ইউজ করা হয়। আর আমাদের যে সমস্ত পোস্টারগুলো দেখো, সাইনগুলো দেখো, বড় বড় যে সাইন বোর্ড রাত্রে ঝলমল করে লাল, নীল, সবুজ, হলুদ, তো সেগুলোর মধ্যে কি ব্যবহার করা হয়, নিয়ন। সেগুলোর মধ্যে ব্যবহার করা হয় নিয়ন। আর একটা খুব ভাইটাল জিনিস আছে, যে জল কি হয়, আমরা যদি এখানে একটু জল ঢেলে দিই কি হবে, ওপর থেকে নিচের দিকে জলটা গড়িয়ে যাবে, কিন্তু এমন একটা কম্পাউন্ড আছে, এমন একটা যৌগ আছে যেটা লিকুইড অবস্থায় বিপরীতে যায়, মানে অভিকর্ষের বলের বিপরীত দিকে যায়। ভাবতে পারছো সেটা কে? সেটা হচ্ছে লিকুইড হিলিয়াম। তো এই চ্যাপ্টারে এইটুকুই, তোমরা আরেকটু ডিটেলসে নিষ্ক্রিয় গ্যাসগুলোর ব্যবহার একটু পড়ে রেখো। তো যে বিষয়গুলো বলে দিলাম এগুলো মনে রাখলে এগুলোর থেকেই সমস্ত কোশ্চেন হয়, আর এগুলো নিয়েই সব কোশ্চেন হয়, এর বাইরে কিছু কোশ্চেন হয় না। নিট হোক আর তোমার এইচএস, যেখানেই যাও এর মধ্যেই হবে। তো যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। লাইক করতেও ভুলে যায় সবাই, সাবস্ক্রাইব করতেও ভুলে যায় সবাই, ভিডিও দেখে চলে যায় কিন্তু কেউ সাবস্ক্রাইব করে না। সাবস্ক্রাইব না করলে আমাদের এনার্জি কমে যাবে আস্তে আস্তে। সুতরাং সাবস্ক্রাইব করো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। তো দেখো আমরা কি করি, আমরা সমস্ত সিলেবাস শেষ করব, প্রমিস করেছি, এবং 1 বছরের মধ্যেই সেটা করে দেব, অবশ্যই করব। ঠিক আছে, তাহলে আজকের জন্য এটুকুই। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজে সুরক্ষিত থেকো, সবাইকে ভালো রেখো। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।